হাওয়া $3,58,000 ব্যবসা করেছে কানাডা এবং আমেরিকায়। হাওয়া মুভিতে কারা, কারা আছে আপনারা জানেন। হাওয়া মুভির মেইন কাস্ট চঞ্চল চৌধুরী আছেন, শরীফুল রাজ আছেন, নাজিফা তুষি আছেন। এরপরে দ্বিতীয় অবস্থানে যে সিনেমাটি আছে সেই সিনেমাটির নাম হচ্ছে পরাণ। এই সিনেমাটি ব্যবসা করে $1,89,000 কানাডা এবং আমেরিকায়। এই সিনেমাটির মেইন কাস্ট কারা? শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম, ইয়াশ রোহান। টপ চার্টে এখন পর্যন্ত দ্বিতীয়। টপ চার্টের যে তৃতীয় মুভিটি হচ্ছে তুফান এবং আপনারা নিশ্চয়ই জানেন এই সিনেমার মেইন কাস্ট হচ্ছে শাকিব খান, এরপর আছেন কলকাতার মিমি আছেন এবং বাংলাদেশের নাবিলা আছেন এবং আরো অনেক কাস্ট আছে। এই সিনেমাটি তৃতীয় অবস্থানে আছে। চতুর্থ অবস্থানে আছে কিন্তু শাকিব খানেরই আরেকটি সিনেমা, সেই সিনেমাটির নাম হচ্ছে প্রিয়তমা। সেই সিনেমাটি ব্যবসা করেছে $1,32,000 শাকিব খানের সাথে সেই সিনেমায় আপনারা জানেন অভিনয় করেছিলেন কলকাতার ইধিকা পাল। পঞ্চম অবস্থানে আছে দেবী। দেবী সিনেমাটি দীর্ঘদিন আমাদের বাংলাদেশের টপ চার্টের 1 নম্বরে ছিল। এই সিনেমাটিতে আছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী এবং আরো অনেকে। এবং এরপর আরো কিছু সিনেমা ব্যবসা সফল আছে। সুড়ঙ্গ আছে। এই সিনেমাটি প্রায় $90,000 ব্যবসা করেছে এবং এরপরে আরো অনেক সিনেমা আছে। ঢাকা অ্যাটাক আছে। ঢাকা অ্যাটাক কিন্তু প্রথম দিককার যে সিনেমাগুলো সফল হয় তাদের মধ্যে একটি। টপ 5 মুভির কথাটা বলা হলো। এবার আপনাদেরকে বলি যে কানাডা এবং আমেরিকার বাজারে সবচেয়ে বেশি হলে রিলিজ এর রেকর্ড কোন মুভির আছে? আসলে কোন মুভির না, এখানে বলতে হবে কোন, কোন মুভির আছে। কারণ ২ টি মুভি এই সম্মানটা পেয়েছে। একটি সিনেমা হচ্ছে অন্তর্জাল। এই সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম, বিদ্যা সিনহা মিম, সুনেরা আরো অনেকে এবং আরেকটি সিনেমা হচ্ছে এমআর9 যেটা যৌথ প্রযোজনার একটি সিনেমা। খুবই জনপ্রিয় মাসুদ রানার একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে এমআর9। এই সিনেমাটিতে অভিনয় করেছেন এবিএম সুমন আরো অনেকে। এতক্ষণ তো অনেক সম্ভাবনার কথা বললাম। এবার একটু সমস্যার কথা বলে দিই যে কানাডা আমেরিকার বাজারটা হচ্ছে কিন্তু খুব পেশাদার বাজার। কানাডা আমেরিকার বাজারে আপনি যখন ছবি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেবেন তখন সিনেমাটি একটা নির্দিষ্ট সময় দিতে হবে। প্রথমত হচ্ছে সিনেমাটা আপনি কিভাবে দেবেন, এটা মিনিমাম 2K হতে হবে এবং এই সিনেমাটির কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। যেমন কানাডা আমেরিকার বাজারে অবশ্যই আপনাকে ইংরেজি সাবটাইটেল করে দিতে হবে। মধ্যপ্রাচ্যের বাজারে সেটা আরবি বা অন্যান্য দেশে অন্যান্য সাবটাইটেল দিতে হয়। কানাডা এবং আমেরিকার বাজারে আপনাকে ইংরেজি সাবটাইটেল করে দিতে হবে। কানাডা এবং আমেরিকায় যদি আপনি 6টা প্রভিন্স এবং প্রায় 40টির মতো স্টেটে আপনি যদি একটা সিনেমা মুক্তি দিতে চান, বাংলাদেশের সিনেমা মুক্তি দিতে চান, তাহলে কিন্তু কমপক্ষে 2 থেকে 2.5 মাস আপনাকে কিন্তু সিনেমার প্রমোশন করতে হবে। সিনেমা যদি আপনি প্রমোশন না করতে পারেন এবং প্রমোশনটা নানাভাবে হতে পারে, সেখানেও আপনাকে পোস্টার একটা সুবিধা আছে এবং এই যে বড়, বড় চেইন থিয়েটারগুলো আছে, তারা কিন্তু আপনাকে কিছু বিল্ট ইন সুবিধা দেবে। তাদের লবিগুলো কিন্তু ব্যবহার করার তারা একটা সুযোগ দেয়। তাদের যে সিনেমা, তাদের সাথে যাদের চুক্তি থাকে সিনেমাগুলোর জন্য। কিন্তু এখানেই একটা দুঃখজনক ব্যাপার যে ভারতের সিনেমা ঠিক কোন জায়গাটিতে আমাদের সিনেমার চেয়ে এগিয়ে আছে বিদেশের বাজারে। সেটি হচ্ছে এখন হচ্ছে ২০২৫ সাল। ২০২৬ সালের ডিসেম্বরে ভারতের কোন সিনেমাটি মুক্তি পাবে সেই নির্মাতা প্রযোজকরা জানেন এবং এই বিশ্বের বড়, বড় সিনেপ্লেক্সগুলোতে কিন্তু তারা শিডিউলটা নিয়ে নেন। সেই কারণে তারা কিন্তু অনেক সুযোগ সুবিধা পান যেটা বাংলাদেশের সিনেমার যারা প্রযোজক তারা পান না। কারণ বাংলাদেশের সিনেমার যে কনটেন্ট সেটির সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে কনটেন্টের মানের দুর্বলতার চেয়ে বড় কথা হচ্ছে যে রিলিজের ডেট কিন্তু অনেক সময় তারা মিস করে ফেলেন এবং বাইরের দুনিয়ায় এটিকে সবচেয়ে খারাপভাবে দেখা হয় যে আপনি একটি সিনেমা রিলিজের ডেট ঠিক করলেন কিন্তু কিছুদিন পরে আপনি আবার সেই ডেট থেকে ব্যাক করলেন, পরে মুক্তি দিচ্ছেন। বাংলাদেশের সিনেমা যদি এই সমস্যাগুলোর সমাধান করতে পারে এবং একটা মোটামুটি ঠিকঠাক মুভি দিতে পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হলিউড এবং বলিউডের পরে অন্তত কানাডা আমেরিকার বাজারে বাংলাদেশের সিনেমা তৃতীয় শক্তি হিসাবে খুব দ্রুত আবির্ভূত হবে।